কুকথা নিয়ে এবার নাম না করে অনুব্রত মণ্ডলের নিশানায় শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালি দেয় লজ্জা লাগে না? একজন মহিলা মানুষকে ভালোবাসেন, এটা কি অন্যায়? নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণে অনুব্রত মণ্ডল। নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের। কুকথা নিয়ে এবার নাম না করে কেষ্ট নিশানায় শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে যারা গালি দেয় তারা অন্যায় করে। কেউ বলে বেগম, কেউ বলে খালা, কেউ বলে ফুপু। লজ্জা লাগে না? একটা মহিলা যদি মানুষকে ভালোবাসে, এটা কি অন্যায়? এটা তো অন্যায় নয়। আমাদের তো বলে নাই বিবেকানন্দ, আমাদের তো নবী বলে নাই কাউ ঘৃণা করো, আমাদের রামকৃষ্ণ বলে নাই কাউ ঘৃণা করো। তোমরা এই ধরনের ভাষা বলো কেন? তোমাদের লজ্জা লাগা দরকার। নামদা করে বিজেপিকে তীব্র আক্রমণে অনুব্রত মণ্ডল। আর এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন শোনাবো। অনুব্রত মণ্ডল কে? যে আইসির স্ত্রীকে, একজন মহিলাকে নিয়ে চরম কুকথা বলতে পারেন। শুধু মমতা ব্যানার্জির রাজত্ব আছে বলে উনি জেলের বাইরে আছেন। যদি কোনো সভ্য সরকার থাকতো তাহলে উনি জেলের ভেতরে থাকতেন। অতএব তার কাছ থেকে কেউ শিক্ষা নেবে? কি শিক্ষা নেবে? যে মানুষের স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করা। এই অনুব্রত মণ্ডল কি শিক্ষা দিচ্ছেন, কাকে কি বলছেন, এর কোনো মূল্য নেই। ফের বেলাগাম মন্তব্য করে বিতর্কে মালদার তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। কার্যত অ্যাসিড দিয়ে কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেবার হুঁশিয়ারি দিলেন তিনি। এমনকি এই মন্তব্য ঘিরে বিতর্কের পরও অবস্থানে অনড় তৃণমূল নেতা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আরেকবার যদি শুনি আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। ফের বিলাগাম মন্তব্য, ফের হুমকি, ফের বিতর্ক। ফের হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। শনিবার মালতীপুর বিধানসভার এনায়েতনগরে তৃণমূলের দলীয় সভা ছিল। সেখানেই বিজেপি বিধায়কের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দেন তিনি। মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন। আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখবো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিব। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই যে সামনে ভোট আসছে, নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল হবে। তাই তার নিজের আসনে তিনি হয়তো জিততে পারবেন না। তাই এই সমস্ত কথা বলে সংবাদের শিরোনামে আসার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো। তবে বিতর্কের মুখেও অবস্থানে অনড় তৃণমূলের জেলা সভাপতি। বেফাস মন্তব্য নয় এটা, ও তো ওরা খারাপ কথা বললো। 2 তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে, সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা। তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি। এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা? তাই বলছি তার মুখের উপরে অ্যাসিডটা ঢেলে দিলে তার কণ্ঠরক্ষা বন্ধ হয়ে যাবে। জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না। ঠিক বলেছি, একবারে 100% ঠিক বলেছি। এর আগেও একাধিকবার বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা। বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব। মা বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব। কিন্তু সমালোচনা নিন্দার মুখেও মালদার জেলা তৃণমূল সভাপতির হুমকি থামছে না। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।
বিজেপি করায় আবাসের কিস্তির টাকা থেকে বঞ্চনা করা হচ্ছে। এবার এমন অভিযোগ সামনে এলো উত্তর 24 পরগনার অশোকনগরে। তৃণমূল পরিচালিত অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিরুদ্ধে অভিযোগ, যদিও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ পুরপ্রধান। 2 বছর আগে আবাস যোজনায় নাম উঠেছিল, ধাপে ধাপে চলছিল বাড়ি নির্মাণের কাজ। অভিযোগ, সম্প্রতি সেই টাকা আসা বন্ধ হয়ে যায়। তার জেরেই আতান্তরে পড়েছেন উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা মনীন্দ্রনাথ রায়ের পরিবার। গৃহকর্তার অভিযোগ, অন্যান্য উপভোক্তাদের আবাসের চতুর্থ কিস্তির টাকা এলেও বঞ্চিত তারা। ছেলে বিজেপি করায় নানা জায়গায় আবেদন জানিয়েও সুরাহা হয়নি। 3 বার টাকা পেয়েছি, ঘর লিঙ্কটান অব্দি হয়েছে। অফিসে যেয়ে দেখলাম যে ব্লক করে রেখেছে, কারণ ছেলে একটু বিজেপির কাজকর্ম করে অল্প, তাতেই ওদের ক্রোধ হয়ে গেছে। চেয়ারম্যানের সঙ্গে তারপরে আর দেখা করে তো লাভ হবে না, তার তো হাতে পায়ে ধরতে হবে। তার মনীন্দ্র রায়ের ছেলে শুভম রায় এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই বঞ্চনা বলে অভিযোগ শুভমের। পৌরসভায় গেছিলাম জানার জন্য যে বাড়ির টাকা সবার ঢুকে গেল একসঙ্গে, আমার একটু ঢুকছে না, কারণ অনেক রকম ফোন এসছে আমার কাছে, বলছে দেখা করতে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে। প্রতিবারই এই গার্লস স্কুলের যে বুথ, সেই বুথে আমি বসি, তা হয়তো ভোটের আগে তো হয়তো আমাকে চাপিয়ে দিয়ে যাতে কোনো কাজ না করতে পারি বা তৃণমূলে জয়েন করিয়ে কিছু একটা চিন্তাভাবনা ওদের এরকমই আছে। পুরোপুরি ভুল ধারণা। আমি জানতাম না ব্যাপারটা, আমি দেখে নিই, একবার খোঁজখবর নিয়ে আমি ইন্সপেকশনে অবশ্যই পাঠাবো, পাঠিয়ে যদি ঠিক বেশি পাবো। আবাসে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে বারবার সুর চড়ায় তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই তৃণমূলের বিরুদ্ধেই আবাস প্রকল্পে বঞ্চনার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, অশোকনগর। বৈধ দোকান থেকে কিভাবে অস্ত্র যেত বেআইনি কারবারিদের কাছে? রহড়াকাণ্ডে বিবাদী বাগের অস্ত্র বিপণী 3 মালিক গ্রেপ্তারের পর ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর হাতে। তদন্তকারীদের দাবি, পুরনো দাবিদারহীন অস্ত্র পালিশ করে চড়া দামে বিক্রি করা হতো চোরা কারবারিদের কাছে। এ বিষয়ে আরও জানতে জেরা করা হচ্ছে ধৃত 3 মালিককে। লালবাজারের অদূরে বিবাদীবাগের 190 বছরের পুরনো অস্ত্র বিপণী নরসিংহ চন্দ্র দা অ্যান্ড কোম্পানি। রহড়াকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার এখান থেকেই 41টি নথিহীন বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্দুক পাচার এবং বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দোকানের 3 মালিককে। কিন্তু বৈধ দোকান থেকে কিভাবে বেআইনি কারবারিদের হাতে পৌঁছে যেত অস্ত্র? ধৃতদের জেরা করে জানা গিয়েছে চাঞ্চল্যকর মোডাস অপারেন্ডি। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, লাইসেন্স রয়েছে এমন অনেক ব্যক্তি অনেক সময় বৈধ দোকানের আলমারি বা অস্ত্রাগারে অস্ত্র জমা রাখেন, তার জন্য টাকাও দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ওইসব বন্দুকের লাইসেন্স নবীকরণ না হওয়ায়, অস্ত্রাগারের ভাড়া দিতে না পারায় বা অন্য কারণে অস্ত্র ফেরত নিতে আসেন না মালিক। এইভাবে বেশ কিছু অস্ত্র দাবিদারহীনভাবে বছরের পর বছর পড়ে থাকে দোকানের অস্ত্রাগারে। ওইসব অস্ত্রই পালিশ করে চড়া দামে বিক্রি করা হতো চোরা কারবারিদের। বিভাগের সরকারি লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানের যে 3 মালিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। রহড়ার যে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মিলেছিল, তার মধ্যে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র কিন্তু সরাসরি গিয়েছিল এই দোকান থেকে, যা এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তরফে সিল করে দেওয়া হয়েছে। যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে দাবিদারহীন যে সমস্ত বন্দুক যা এই দোকানের অস্ত্রাগার বা আলমারিতে ছিল, যেগুলোর মূলত সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত বন্দুকের যারা লাইসেন্সধারী ছিলেন তারা হয়তো মারা গিয়েছেন, নাহলে তারা অনেকদিন ধরেই এখানে আলমারিতে সেই সমস্ত অস্ত্র মজুত রেখেছিলেন এবং তারা পরবর্তী সময় এখান থেকে সেই অস্ত্র নেননি। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, বৃহস্পতিবার যে 41টি 1 নলা বা 2 নলা বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলিও দাবিদারহীন। কিন্তু নিয়ম হলো, কোনো ডিলার বা বৈধ অস্ত্র বিপণীর অস্ত্রাগারে পড়ে থাকা বন্দুকের মালিক যে জেলার বাসিন্দা, সেই জেলার পুলিশ সুপার বা জেলা শাসকের কাছে দাবিদারহীন অস্ত্রগুলি ফেরত দিতে হয়। বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি, তা না করে বিক্রি করে দেওয়া হয়েছে বেআইনিভাবে। বিজিবিএস হয় প্রত্যেকবার দেখেন, তারপরে বোমা ধরা পড়ে, অস্ত্র ধরা পড়ে, অন্য কিছু শিল্প তো আসছে না। মুঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা, অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায়, সেই ধরনের বন্দুক বানানোর, অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে। পুলিশ ধরেছে যারা বেআইনি কাজ করছে, অস্ত্র নিয়ে বেআইনি কাজ করছে, অস্ত্র পাচার করছে বা অস্ত্রের কারবার করছে। তো পুলিশের সাফল্য, যদি কোনো পুরনো প্রতিষ্ঠান বৈধ ব্যবসার আড়ালে, অস্ত্রেরই ব্যবসা তাদের সুবিধা, তো বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করে, তো পুলিশ অ্যাকশন নিয়েছে, ধরেছে, ভালো তো। গত মাসের 4 তারিখ উত্তর 24 পরগনার রহড়ার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 905টি কার্তুজ, 16টি আগ্নেয়াস্ত্র, গয়না, দুষ্প্রাপ্য মুদ্রা ও লক্ষাধিক টাকা। গ্রেপ্তার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে। তদন্তে জানা যায়,
বিহারে তৈরি আগ্নেয়াস্ত্রগুলি কেনা হয়েছিল বিবাদীবাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকান থেকে। এর আগে 15 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার জীবনতলায় কার্তুজ উদ্ধারের ঘটনাতেও নাম জড়িয়েছিল এই অস্ত্র বিপণীর। বছর ঘুরতে না ঘুরতে রহরা কাণ্ডে নাম জড়িয়েছে একই দোকানের। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, শুধু বিবাদীবাগের এই দোকান নয়, স্ক্যানারে রয়েছে শহরের আরও কয়েকটি দোকান। তদন্তে জানা গিয়েছে রহরা কাণ্ডে ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজের একটা বড় অংশ ছিল .38 বোরের, যে কার্তুজ সাধারণত ব্যবহার করে পুলিশ, সেনা বা কেন্দ্রীয় বাহিনী। সেই কার্তুজগুলি বিবাদীবাগের দোকান থেকে কেনা হয়নি। তাহলে এই কার্তুজ এলো কোথা থেকে, খতিয়ে দেখা হচ্ছে তাও। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।